বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নির্বাচনে দুটো বিষয় সত্য থেকে প্রায় ধ্রুব সত্য হওয়ার পথে। নাম্বার ওয়ান, জাকের আলী অনেক দলে থাকবেন যেই ফরম্যাটেই হোক না কেন, যেই প্রতিপক্ষের বিপক্ষে হোক না কেন। এবং নাম্বার টু, গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশের প্রধান নির্বাচক, তিনি দল নির্বাচনের ব্যাখ্যা দিবেন না, তার কোনো দায়বদ্ধতার জায়গা নেই। মাসে মাসে যে 3 লাখ টাকা বেতন পাচ্ছেন, সেইটার দায়বদ্ধতা ক্রিকেট প্রেমী মানুষের কাছে। কাদেরকে তিনি সিলেক্ট করছেন, কাদেরকে তিনি বাদ দিচ্ছেন, কেন সিলেক্ট করছেন, কেন বাদ দিচ্ছেন, সেইটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছেন না। প্রেস রিলিজের মাধ্যমে আরও একটা দল বাংলাদেশের ঘোষণা করা হলো। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্টের সিরিজের জন্যই বাংলাদেশের 14 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেই দলটা কেমন হলো এবং আমি যেই 2টা পয়েন্ট বললাম, সেই পয়েন্ট 2টার আসলে যৌক্তিকতা রয়েছে কিনা, আলোচনা কি আসলে যথেষ্ট হয় কিনা, তা নিয়েই এই আলোচনাটা করছি। দেখুন, আমার প্রথমত মনে হয় যে ওই জিনিসটা নিয়ে আলোচনা যথেষ্ট হয় না, যে বাংলাদেশের দল নির্বাচন কেন প্রেস রিলিজের মাধ্যমে হবে, কেন সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে হবে না। আমি এটা গত অনেকগুলা নট আউট ডোমান যারা ফলো করেন তারা জানেন, আমি অনেকগুলা ন্যাশনাল টিম নির্বাচনে অনেকগুলো এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এটা নিয়ে কারোর মধ্যে কোনো হেলদোল নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও হেলদোল নাই। জাতীয় দল দেখভালের দায়িত্ব যে ক্রিকেট অপারেশনস কমিটি নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন, তাদের হেলদোল নাই, বিসিবির হেলদোল নাই, এবং অবভিয়াসলি সিলেকশন প্যানেলের হেলদোল নাই, যেখানে লিপু ভাইয়ের সঙ্গে হাসিবুল হোসেন শান্ত ভাইও রয়েছেন। বাংলাদেশের দল ঘোষণা করা যে হয়, ন্যাশনাল টিমে যারা রিপ্রেজেন্ট করেন তারা তো শুধুমাত্র 14 জন খেলোয়াড় না, 15 জন খেলোয়াড় না, 16, 17, 18 জন দল হয়েছে। তারা শুধুমাত্র ওই সংখ্যাটা না, তারা এই সবাইকে, আমাদের সকল বাংলাদেশিকেই তো তারা প্রতিনিধিত্ব করেন। ফলে তাদেরকে আসলে ঠিক কোন ক্রাইটেরিয়া সিলেক্ট করা হলো, কোন ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হলো, সেইটা কি দেশের মানুষের জানতে চাওয়ার অধিকার রয়েছে না? এবং সেটা তারা জানবেন কিভাবে? অবভিয়াসলি প্রেস কনফারেন্সে এসে গণমাধ্যমের সামনে সেইটার ব্যাখ্যা সিলেকশন প্যানেল দিবেন, এবং তার মাধ্যমেই তো মানুষরা জানবেন। এগুলোর আসলে থোড়াই কেয়ার লিপু ভাইরা সেইটা আর করছেন না, এবং এইটা একেবারে নিয়মেই পরিণত করে ফেলেছেন। এবং যেটা আমি বলছিলাম যে সত্য থেকে ধ্রুব সত্যের পথে এটা চলে গিয়েছে, যে কোনোভাবেই তারা এই মিডিয়া ফেস করবেন না, মিডিয়ার মুখোমুখি হয়ে সেই ব্যাখ্যা দেওয়ার দায়বদ্ধতা তাদের অ্যাবসলিউটলি নেই। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এইটা নিয়ে তার তাদেরও এটা নিয়ে আলাদা কোনো হেলদোলের জায়গাটা আসলে নেই। সিলেকশন প্যানেলে লিপু ভাইয়ের কথা যদি আমি বলি, তাহলে গত বছরের মার্চ থেকে দায়িত্ব নিয়েছেন। এই 2 বছরের যে তার দায়িত্বের মেয়াদকাল, আর হয়তো মাস 4 সময় রয়েছে। সেই মাস 4 সময় মাসে মাসে 3 লাখ টাকা করে নিয়ে এই সময়কালটা তিনি আসলে পার করে দেওয়াটাই বোধ হয় তার মূল লক্ষ্য, মূল মুখ্যের জায়গা। দল নির্বাচন কেন করলেন, কাদেরকে নিলেন, কাদেরকে বাদ দিলেন, সেইটা ব্যাখ্যা দেওয়ার দায়বদ্ধতা তিনি অনুভব করেন না। এখন জাকের আলীর কথাটা বলছিলাম, যে আগে আমাদের স্কোয়াডটা কেমন হয়েছে, 14 সদস্য দলটা, সেটা আগে একটু দেখে নেই। যে এমনি জেনারেলি আমাদের স্কোয়াডটা আরো বড় হয়, এইবার 14 সদস্যের স্কোয়াড হয়েছে। কেননা লাস্ট আমাদের যে শ্রীলঙ্কা সফর ছিল সেইখানেও 16 সদস্যের স্কোয়াড ছিল, এবং এইখানটাতে 14 সদস্যের নেমে এসেছে। কেননা প্রথমত হোম সিরিজ ধারণা করছি, যেহেতু তারা এটা সিলেকশন প্যানেল থেকে বলছেন না, আর দ্বিতীয়ত যেহেতু এখানে ন্যাশনাল ক্রিকেট লিগ চলছে, সো ওই এনসিএল এ যেন বাকিরা খেলতে পারেন, যদি প্রয়োজন হয় তাহলে তো এনসিএল থেকে আমাদের ক্রিকেটার এই টেস্ট স্কোয়াডটাতে যুক্ত করা যেতেই পারে। যেই 14 সদস্যের স্কোয়াডটা দেওয়া হয়েছে সেইখানটাতে আপনি যদি বলেন যে এখানে ব্যাটসম্যান হিসাবে মাহমুদুল হাসান জয়, তার একটা কামব্যাক হয়েছে। লাস্ট সিরিজটা শ্রীলঙ্কার বিপক্ষে তিনি আসলে ছিলেন না। সিরিজ আগে আমি দলটা আগে ঘোষণা তা আমি আর ঘোষণা কি করবো, আমি আসলে দলটা বলি যে এটা প্রেস রিলিজের মাধ্যমে এসেছে, তারপরে এটা নিয়ে ওই আলোচনার জায়গাটা করব। আমাদের এই 14 সদস্যের দলে রয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরী এবং সৈয়দ খালেদ আহমেদ। দলটা যদি আপনি দেখেন তাহলে প্রপার ব্যাটসম্যান এখানে 7 জন, সঙ্গে মিরাজ প্রপার অলরাউন্ডার ধরলে 8 জন ব্যাটসম্যান আপনি এখানটাতে ধরতে পারেন স্কোয়াডটাতে। এবং 7 জন যে বোলার রয়েছে তার মধ্যে 3 জন স্পিনার, 4 জন পেস বোলার রয়েছেন। এই টেস্ট দলটাতে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তই থাকছেন। গত সিরিজটাতেও তো ক্যাপ্টেন তিনিই ছিলেন, কিন্তু সেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ পর ক্যাপ্টেন্সিটা তিনি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তারপর নানান ঘটনা প্রবাহের পর
তার কাছেই আবার ক্যাপ্টেন্সিটা গিয়েছে এবং তাকে সেই টেস্ট ক্যাপ্টেন্সিটা চালিয়ে যাবার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইখানে তাকে রাজি করাতে পেরেছেন। এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা যেটা বাংলাদেশে শুরু হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে 2027 পর্যন্ত চলবে, এই পুরো সাইকেলটাতেই নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ টিমকে লিড করবেন। আমরা লাস্ট যে সিরিজটা খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে, সেই সিরিজের দল থেকে নাইম হাসান স্পিনার তিনি বাদ গিয়েছেন, যদিও বল টেস্টে তিনি এক ইনিংসে 5 উইকেট পেয়েছিলেন, কিন্তু আমাদের এইখানটাতে স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এই দুইজনই তো আমাদের মূল স্পিনার, সঙ্গে থার্ড স্পিনার হিসেবে হাসান মুরাদকে রাখা হয়েছে, আরেক বাহাতি স্পিনার যিনি এখনো তার টেস্ট ডেবিউটা হয়নি। ফলে নাইম হাসান অফ স্পিনার, তাকে আসলে বাদ দেওয়া হয়েছে। মাহিদুল ইসলাম অঙ্কনকে শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্ট সিরিজের স্কোয়াডটাতে তিনি ছিলেন, কিন্তু কোনো টেস্ট তিনি খেলেননি। ইনফ্যাক্ট তার ক্যারিয়ারেই একটা মাত্র টেস্ট গত বছর সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন, সেই টেস্টেও 2 ইনিংসে, প্রথম ইনিংসে 0, পরের ইনিংসে 29 করেছিলেন, কিন্তু সেই জায়গায় তাকে খেলানো হয়েছে 9 নম্বরে এবং 8 নম্বরে। 9 নম্বরে খেলেছিলেন, নাইট ওয়াচম্যান নেমেছিল সেই কারণে এর আগে, কিন্তু হচ্ছে গিয়ে 8 নম্বর পজিশনেই আসলে আমরা স্পেশালিস্ট মিডল অর্ডার ব্যাটসম্যানকে টেস্ট টিমে আসলে খেলিয়েছি বাংলাদেশ বলেই সম্ভব। আবার কোনো ম্যাচ না খেলিয়ে তাকে বাদ দেওয়াটা, সেইটাও আসলে বাংলাদেশ বলেই সম্ভব। ওই যে বাংলাদেশে এই দলে রয়েছে এই এসিসি ইমার্জিং টিমে খেলবেন, এইগুলা আসলে বুলশিট কথাবার্তা। এটা বলে কোনো লাভ নাই যে ওইখানে খেলানোর জন্য তাকে বাংলাদেশ টেস্ট টিমে আসলে রাখা হবে না, তাহলে তো স্কোয়াড না দিয়ে একেবারে 11 দিয়ে দিলেই হতো, বিষয়টা তো আর সেরকম না। ফলে ওই অঙ্কনকে এইখানটাতে আপনি রাখবেন না, না রাখার কোনো যুক্তি আমি দেখি না, স্পেশালি যখন আপনি আবার জাকের আলী অনেককে রাখছেন। আরেকজন যিনি বাদ গিয়েছেন তিনি হচ্ছেন গিয়ে এইখানটাতে আনামুল হক বিজয়, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্ট সিরিজে 2 টেস্টে 4 ইনিংসে 0-4, 0-19 4 ইনিংস মিলিয়ে মাত্র 23 রান করেছিলেন। ফলে তার ওই ভীষণ বাজে ফর্ম ভীষণভাবে সমালোচিত হয়েছিল এবং তার এই বাদ পড়াটা এবার আসলে ওই অর্থে প্রত্যাশিত। আবার যখন আপনি হিসাব করবেন যে এনসিএল এর খেলা চলছে, এনসিএল এর 2 রাউন্ড হয়ে গেছে এবং সেই 2 রাউন্ডের 4টা ইনিংসের মধ্যে কোনো ইনিংসেই বিজয় 50 পর্যন্ত করতে পারেনি, ফলে তার বাদ পড়াটা এটা আসলে সত্যিকার অর্থেই প্রত্যাশিতই, কিন্তু আমরা আসলে ব্যাখ্যাটা সিলেকশন প্যানেলের কাছ থেকে, লিপু ওয়েদের কাছ থেকে এটা পেলাম না। আমাদের এই টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন হয়েছে মাহমুদুল হাসান জয়। এখন আমাদের ওই টেস্ট ওপেনারের যে 2টা জায়গা, সেইখানটাতে মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম এবং জাকির হাসান, এই 3 জনের একটা মিউজিক্যাল চেয়ার খেলা চলছিল। মোটামুটি 3 জনের ক্যারিয়ার স্ট্যাট একরকম, মোটামুটি 3 জনের ফর্মও একই রকম, মোটামুটি সেই ব্যর্থতার বৃত্তেই তাদের ঘুরপাক খাওয়া। তারপরে এই 3 জনকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে আসলে খেলাচ্ছিলাম। ফাইনালি গিয়ে ওই জাকির, জয় তাদেরকে আমরা বাদ দিয়েছিলাম, কিন্তু ওইখানটাতে যে নেওয়া হয়েছিল বিজয়কে, তিনিও চরমভাবে ফেল করার প্রেক্ষাপটে তাকে এবার বাদ দিয়ে আবারও সেই জয়কে ফিরিয়ে আনা হয়েছে, যিনি আবার এনসিএল এর 2 রাউন্ডের মধ্যে প্রথম রাউন্ডটাতেই তার সেঞ্চুরি রয়েছে, 50ও রয়েছে। সো এই কারণে জয়কে আবার ফেরত আনা হয়েছে। কিন্তু আপনি জয়ের টেস্ট ক্যারিয়ার যদি দেখেন, তাহলে 18 টেস্টের যে 34টা ইনিংস তিনি খেলেছেন, তার মধ্যে 29টা ইনিংসেই তিনি মোটা দাগে ব্যর্থ হয়ে অর্থ বলতে পারেন যে 50ও করতে পারেননি। 34 ইনিংসের মধ্যে মাত্র 4টা 50 এবং একটা সেঞ্চুরি তার রয়েছে, এবং সেই 34 ইনিংসের মধ্যে তার 7টা ইনিংসে তিনি 0 রানে আউট হয়েছেন, আরো 7টা ইনিংসে তিনি ডাবল ডিজিটে পৌঁছানোর আগে আউট হয়েছেন। অর্থাৎ 34 ইনিংসের মধ্যে 14টা ইনিংসে জয়, একজন টেস্ট ওপেনার, তিনি 10 রান করার আগেই আউট হয়ে গিয়েছেন। সর্বশেষ 17টা টেস্ট ইনিংসে তার কোনো 50 নেই, কিন্তু তারপরও তাকে আবার আমাদের ফেরত আনতে হলো সেই যেটা বলছিলাম মিউজিক্যাল চেয়ার খেলা, ওই অন্যদের ব্যর্থতাতে আবার দলের সুযোগ পেয়ে যাওয়া, নিজের খুব একটা কিছু আসলে করতে হয় না। তো সেইভাবেই জয় আবারও, এবং যেহেতু এনসিএল এ ওই একটা সেঞ্চুরি একটা 50 করেছেন, ওই জায়গাটাতেও প্রবাবলি তিনি বিজয়ের চেয়ে এগিয়ে গিয়েছেন। ফলে বিজয়কে পাল্টে ফেলে এখানে আবারও আমরা জয়কে এইখানটাতে নিয়ে এসেছি। জাকের আলী অনেকের কথাটা বলছিলাম, অনেক শ্রীলঙ্কার বিপক্ষে লাস্টে টেস্ট সিরিজে একটা টেস্ট খেলেছেন, তার আগে জিম্বাবুয়ের সঙ্গে একটা টেস্ট খেলেছেন, এবং সর্বশেষ 2 টেস্টের 3টে ইনিংস তিনি ব্যাটিং করেছেন, এবং তাতে তার মোট স্কোর হচ্ছে গিয়ে 15, 5, 8, 2। সর্বশেষ 2 টেস্টের 3 ইনিংসে 5 গড়ে 15 রান করেছেন, তিনি স্কোয়াডে জায়গাটা ধরে রেখেছেন। স্কোয়াডে তিনি জায়গা ধরে রাখতে পারেন জাকের আলী। আমি এই যে এখন তাকে নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে, অন্যান্য ফরম্যাটে ওয়ানডে টি20তে এত খারাপ করছেন, কিন্তু আপনি যদি তার টেস্ট ক্যারিয়ারটা দেখেন, 6 টেস্টের 11 ইনিংসের মধ্যে তিনি 4টা তার 50 রয়েছে, 50+ স্কোর রয়েছে। ফলে ওই হিসাবে বাংলাদেশের মন্দের ভালো, সেই হিসাবে তো তিনি স্কোয়াডের জায়গাটা অন্তত পক্ষে ধরে রাখতেই পারেন না? পারেন। কিন্তু সর্বশেষ যে 2টা টেস্ট খেলছেন, সেইখানে 3 ইনিংসে সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যাওয়া, এইটা কিন্তু তাকে দলে জায়গাটা, স্কোয়াডে জায়গাটা প্রশ্নবিদ্ধ করে, এবং আরো প্রশ্নবিদ্ধ করে সাম্প্রতিক সময় ওয়ানডে এবং টি20
টিমগুলোতে তার যে পারফরমেন্স এবং তার যে সেই প্রবল যে চাপের মধ্যে তিনি রয়েছেন, সেইটা কি আসলে টেস্ট টিমেও তাকে ঢোকার ক্ষেত্রে ওইটা কি আসলে তিনি এখনকার কারেন্ট ফর্ম, অন্য ফর্মেট যদি আমরা বিবেচনাও আনি, আমাদের তো ভাই আনা হয়, এটা তার অস্বীকার করে লাভ নাই, আমাদের তো এইসব অন্যান্য ফর্মেটের ফর্মটাও বিবেচনা করা হয় যখন কাউকে বাদ দিতে হয় বা যখন কাউকে নিতে হয় সিলেকশন প্যানেলের পছন্দ অপছন্দ অনুযায়ী। জাকের আলীর ক্ষেত্রে সেই পছন্দের জায়গাটা যেহেতু রয়েছে, সেহেতু এই ক্ষেত্রে আর এইটা বিবেচনায় নেওয়া হয়নি। টেস্টেও সর্বশেষ 2 টেস্টে 3টে ইনিংসে সিঙ্গেল ডিজিট আউট হয়ে যাওয়াটাও বিবেচনায় নেওয়া হয়নি, বরং তার টেস্ট ক্যারিয়ারটা প্রবাবলি বিবেচনায় নেওয়া হয়েছে। আমি প্রবাবলি বারবারই বলছি, কেননা সিলেকশন প্যানেলের কাছ থেকে তো কোনো ব্যাখ্যা আসলে পাইনি, তারা তো আসলে এটা আসলে জানাননি কেন জাকেরকে টেস্ট স্কোয়াডে আপনি রাখতেই পারেন, কিন্তু কেন রাখবেন সেই ব্যাখ্যাটা তো আপনি জানাবেন, সেই ব্যাখ্যাটাও আমরা আসলে এই জায়গাটাতে লিপু ভাইদের কাছ থেকে জানতে পারিনি। ফলে জাকের আলী অনেক তিনি বাংলাদেশের এই আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্টের সিরিজটাতে রয়েছেন। যেটা আমি বলছিলাম শুরুতে, যে বাংলাদেশের এখন জাতীয় দল ঘোষণায় 2টা